2 দিন পর, রাত এখন 12টা। এই গভীর রাতে কথা আয়াজের বেকনিতে বসে আছে। গত 2 দিন কথার একটুও ভালো কাটেনি। কত শতবার সে আজকে ফোন দিয়েছে তার হিসেব নেই। কিন্তু প্রতিবার আয়াজের পরিবর্তে এরশাদ ফোন উঠিয়েছে। কথা এরশাদকে আয়াজের সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে এরশাদ শুধু বলতো আজ খুব ব্যস্ত আছে। তাই আজ এখন কথার সাথে কথা বলতে পারবে না। কথা যখনই আজকে ফোন দেয় তখনই এই ঘটনা ঘটে। কথা ভেবে পায় না আজের কি এমন কাজ, যার কারণে তার একটুও সময় হয় না কথা সাথে কথা বলার। কথাকে এই ভাবনাটা কথাকে খুব ভাবাচ্ছে। যে আজ কথাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, সেই আজ গত 2টা দিন কথার সাথে একটা বারও কথা বলার প্রয়োজন মনে করেনি। তার কি একটা বার ও কথার ভাবনা মনে আসেনি? তাহলে কি তার এতদিনের এত ভালোবাসা, এত যত্ন সব মিথ্যে ছিল? এই 1 মাসে কথার জীবনে আজ নামক পুরুষটি গভীরভাবে জড়িয়ে গিয়েছে। কথা এখন আজকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারে না। আজ ছাড়া তার কেমন যেন নিঃস্ব নিঃস্ব অনুভূতি হয় তার। সেই আজের সাথে আজ 2টো দিন ধরে কথার কোনো যোগাযোগ নেই। আজের এখন অবহেলায় অষ্টাদশী কথার মনে আজকে নিয়ে বেশ অভিযোগ পুঞ্জীভূত হয়ে আছে। কথার এত সব ভাবনার মাঝেই তার কর্ণে কলিং বেলের আওয়াজ ভেসে আসে। কথা কলিং বেলের আওয়াজ শুনে বেলকনি থেকে ঘরে আসে। ঘরে এসে দেয়ালে টানানো ঘড়ির পানে তাকিয়ে দেখতে পায় এখন রাত 12টা। ঘড়িতে সময় দেখে কথার ভ্রু কুঁচকে উঠল। আর মনে মনে বলে উঠল, এত রাতে কে আসবে? কথার ভাবনার মাঝে আবার ও কথার কানে কলিং বেলের আওয়াজ ভেসে আসে। কথার সকল ভাবনা বাদ দিয়ে ছুটে চলল নিচের উদ্দেশ্যে। বাড়ির সকল সার্ভেন্টদের রুম বাড়ির পিছনের দিকে। তাদের ওখানে আলাদাই কর্টেজ রয়েছে। তাই বলতে গেলে বাড়িতে এখন শুধুমাত্র কথাই রয়েছে। কথা দ্রুত পায়ে নিচে নেমে ড্রয়িং রুম পেরিয়ে দরজার দিকে অগ্রসর হলো। কথা ভয়ে ভয়ে দরজা খুলল, কারণ একে তহ এত রাত, তার উপর আবার বাড়িতে কথা ব্যতীত কেউ নেই। আর এই দিকে এত রাতে কেউ কলিং বেল বাজাচ্ছে। সব মিলিয়ে কথা বেশ ভয় পেয়ে আছে। কথা ভয়ে ভয়ে দরজাটা খুলল। দরজা খুলতেই কথার মনের সকল ভয় ভীতি দূর হয়ে গেল। কিন্তু এখন ভয়ের পরিবর্তে কথার মনে চিন্তা এসে ভর করল। কথার সামনে এরশাদ এবং আজ দাঁড়ানো। আজ দাঁড়ানো বললে ভুল হবে। সে এরশাদের কাঁধে ভর দিয়ে কোনোমতে লুলুর শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। কথা চোখ বড় বড় করে এরশাদ এবং আজের দিকে তাকিয়ে রয়েছে। এরশাদ কথার এখন চাহনি দেখে বোকা বোকা হেসে বলে উঠল, এই মানে ভাবি, আসলে হয়েছে কি? না মানে, ওই যে ভাই, মানে, না মানে, ধুর কি সব বলছি। আসলে ভাবি হয়ে। কথা এরশাদকে থামিয়ে দিয়ে ইশারা করে আজকে নিয়ে ভিতরে আসার জন্য। এরশাদ কথার ইশারা পুরোটা বুঝতে পারে না। কিন্তু সে এতটুকু বুঝতে পেরেছে যে কথা তাদের ভিতর প্রবেশ করতে বলেছে। এরশাদ কথার এইটুকু ইশারা বুঝতে পেরে আর অপেক্ষা করে না। আজকে বেশ কষ্ট সামলে ধরে ধরে বাড়িতে প্রবেশে করে। এরশাদ আজকে সামলাতে পারছে না। আজের শক্তপোক্ত দেহকে নিয়ন্ত্রণ করতে করতে এরশাদ হাঁপিয়ে উঠছে। তবুও এরশাদ বেশ কষ্টে কোনো মতো আজকে নিয়ে সিঁড়ি বেয়ে আজের ঘরের দিকে অগ্রসর হচ্ছে। কথা ও এরশাদের পিছন পিছন পা বাড়ায়। আজ ঢুলতে ঢুলতে বলে ওঠে, এরশাদের বাচ্চা, আমাকে নিয়ে এত টানাটানি করছিস কেন? আমি কি হাটের গরু? শালা, আমাকে এভাবে গরুর মতো টানাটানি করা তাই না। আমি যদি এবার হাটে গরুর পরিবর্তে তোকে বেচে না দিয়েছি তাহলে আমার নামও আজ খান না। শালা, টানাটানি বন্ধ কর। আয়াজের কথা শুনে এরশাদের মনে চাচ্ছে আয়াজের মাথা ফাটিয়ে দিতে। একে তহ সে সমস্ত রাস্তা আয়াজের এখন পাগলামি সহ্য করেছে, তার উপর এখন আবার এরশাদকেই গরুর হাটে বেচে দেওয়ার কথা বলছে। এরশাদ কোনো মতে আয়াজকে ধরে আয়াজের রুমে নিয়ে আসে এবং খাটে শুয়ে দেয়। আয়াজকে খাটে শুয়ে দেওয়ার পর এরশাদ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এরপর কথার দিকে তাকিয়ে বলে উঠে, ভাবি, আমি জানি এই মুহূর্তে আপনার মনে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। সেই প্রশ্নগুলোর সমস্ত উত্তর ভাইয়ের কাছে। ভাই ঠিক হলে তার কাছেই জিজ্ঞেস করেন সবকিছু। আমি এখন আসি ভাবি। এই বলে এরশাদ আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। চলে গেল তার গন্তব্যে। এরশাদের চলে যাওয়ার পর কথা আয়াজের দিকে তাকালো। আজ লুলুর শরীর নিয়ে উঠে বসার চেষ্টা করছে। কথা আয়াজের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। 2টো দিন এই মানুষটার খবর নেই। আর আজ, আজ সে মাতাল অবস্থায় চলে এসেছে কথার সামনে। কথা ধীর পায়ে আয়াজের দিকে অগ্রসর হয়। আয়াজের সামনে দাঁড়িয়ে কথা আয়াজের হাত ধরে আয়াজকে উঠে বসাতে সাহায্য করে।
কিন্তু কথা কি এই মাতাল আজকে সামলানোর শক্তি রাখে? আর ওই দিকে আজ কথার দিকে তাকিয়ে মিটমিট করে হেসে যাচ্ছে। কথা আজের হাসি দেখে চোখ গরম করে আজের পানে তাকালো। কথার এখন চাহনিতে আজের মধ্যে কোনো ভাবান্তর ঘটল না। সে আগের মতোই হেসে যাচ্ছে। কথা কোনোমতে আজকে ধরে উঠে বসালো। অতঃপর আজের সামনে দাঁড়িয়ে রাগী মুখ নিয়ে আজকে ইশারা করল। এভাবে হাসছেন কেন? কী সমস্যা? আজ কথার ইশারা বুঝতে পেরে ও কোনো জবাব দিল না। সে তার মতোই হেসে যাচ্ছে। আজের এখন কাজে কথার বেশ রাগ লাগছে। একে তোহ এসব ছাইপাশ গিলে বাসায় এসেছে। এখন আবার অকারণেই হেসে যাচ্ছে। কথা আবারও রাগী মুখ নিয়ে আজকে ইশারা করল। মদ খেয়ে মাতলামো করা হচ্ছে। আজ এবার বাচ্চা বাচ্চা মুখ বানিয়ে ঠোঁট উল্টে বলে উঠল, না তোহ, মাতলামো করে মদ খাওয়া হয়েছে। আজের এখন কথায় কথা রাগ যেন তরতর করে বেড়ে গেল। সে দুপোধাপ পা ফেলে আজের সামনে থেকে চলে যেতে নিয়েছিল, তখনই আজ কথার হাত টান দিয়ে কথাকে তার কোলে বসিয়ে দিল। কথা আজের দেওয়া টানে তাল সামলাতে পারল না। সে আছড়ে পড়ল আজের বুকে। আজ কথাকে তার কোলে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরল কথাকে। কথার আজের আগের জড়িয়ে ধরার ধরনের সাথে আজকের জড়িয়ে ধরার ধরনের একটুও মিল পাচ্ছে না। কথা বুঝতে পারল আজকে বেশ ভালোই নেশায় ধরেছে। কিন্তু কথা চাইছিল না এই মুহূর্তে তাদের মাঝে কিছু হোক। তাই কথা আজের থেকে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। আর ওইদিকে আজ তার বউয়ের এখন অস্থিরতায় বেশ বিরক্ত হয়ে উঠল। আজ বিরক্ত নিয়ে বলে ওঠে, এভাবে ছোঁয়াচের রোগীর মতো দূরে সরে যেতে চাইছো কেন? স্বামীর আদর সোহাগ ভালো লাগে না নাকি? শালা 30টা বছর সিঙ্গেল থাকলাম, কোথায় ভাবলাম বউয়ের সাথে মন ভরে চিনিমিনি খেলবো। ধুর, কপালটাই খারাপ আমার। শোন বউ, একদমই নড়াচড়া করবা না। আমাকে আমার কাজ করতে দাও। কথা বুঝতে পারছে আজ তার রক্ষে নেই। কিন্তু সে তোহ এভাবে আজকে পেতে চায়নি। আজ এখন নেশার ঘোরে আছে। তাই সে বুঝতে পারছে না সে কি করছে। কথা তার ভাবনার মাঝেই কথা তার ঘাড়ে চিনচিন ব্যথা অনুভব করল। কথা অতি ব্যথায় কুকিয়ে উঠল। কথা বুঝতে পারল এসব তার এই মাতাল জামাইয়ের কাজ। কথা রেগে তার মুখ ঘুরিয়ে আজের দিকে তাকালো। কথার এমন রূপ দেখে আজ বোকা বোকা হেসে বলে উঠল, এই মানে বউ, আমার কোনো দোষ নেই কিন্তু। সব দোষ তোমার ওই সুন্দর ঘাড়ের। আমাকে বলেছে ওকে নিয়ে যেন একটু ছিনিমিনি খেলি। আজের এমন কথাবার্তা শুনে কথার মন চাচ্ছে আজের সব কয়টা চুল চিরে ফেলতে। কথা এবার নিজের সমস্ত শক্তি দিয়ে আজকে ধাক্কা দিল। আজ কথার ধাক্কার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নেশার ঘোরে আজ নিজেকে ঠিক রাখতে পারল না, পড়ে গেল খাটের উপর। আর কথা উঠে দাঁড়ালো আজের কোল থেকে। আজ এবার কথার পানে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে উঠল, হ্যাঁ, হ্যাঁ, আমার বউ আমার সাথে কেমন করে? এভাবে কি কেউ নিজের স্বামীকে ধাক্কা মারে? হ্যাঁ, হ্যাঁ, এমন করো কেন বউ? একটুই তো ছুঁয়ে দেখলাম তোমাকে। শোয়া থেকে উঠে বসতে বসতে, আসো না বউ, আর একটু ছুঁয়ে দেই। কথা আজের দিকে তাকিয়ে রেগেমেগে ইশারা করে, দূরে গিয়ে মরেন। এই বলে কথা রান্নাঘরের উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে এলো। কথা ভাবলো আজকে এখন লেবুর টনিক খাওয়ানো উচিত। না হলে সারা রাত এমন পাগলামি করে যাবে। কথা এক গ্লাস ভর্তি লেবুর টনিক নিয়ে পা বাড়ালো ঘরের দিকে। কথা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল ঘরের ভিতরের দিকে। কারণ সামনে সে যা দেখতে পারছে তা তার কাছে কল্পনীয় বইকে আর কিছু মনে হচ্ছে না। সে ভাবতেও পারেনি আজ এমন কাজ করবে। কথা সামনে তাকিয়ে দেখতে পেল আজ রুমের ডেস্কের টেবিলের উপর দাঁড়িয়ে খালি গায়ে পারফিউমের বোতল মাইকের মতন ধরে গাইছে, আমার বউ বলেছে মরতে আমায়। আমার বউ বলেছে মরতে আমায়। জীবন রাখতে পারবো না। বউ আমার নয়ন মণি ফেলতে কথা পারবো না। কিন্তু মোর গুমর ভারী, বেচতে মাথা পারবো না। জিততে যদি না পারি তবুও আমি হারবো না। কিন্তু বউয়ের কথায়, কিন্তু বউয়ের কথায়, বাদর হয়ে উঠতে বসতে পারবো না। ভাই উঠতে বসতে পারবো না। রেললাইনে বডি দেব মাথা দেব না। ও রেললাইনে বডি দেব মাথা দেব না। কথা বুঝে উঠতে পারছে না সে যা দেখছে তা কি আদৌ ঘটছে নাকি এটা তার ভ্রম। কথা তা যাচাই করার জন্য নিজের হাতে নিজেই একটা চিমটি কাটল। চিমটি কাটার কারণে কথা ব্যথায় কুঁকড়ে উঠল। না, তার মানে সে যা দেখছে তা আসলেই বাস্তব। কথা রেগেমেগে আজের সামনে গিয়ে দাঁড়ায়। আজের নজর কথার উপর পড়তে আজ গান গাওয়া বন্ধ করে দেয় এবং দুই হাত সামনে বেঁধে দাঁড়িয়ে থাকে।
আর এমন ভাব করে যেন সে নিষ্পাপ শিশু। সে এতক্ষণ কিছুই করেনি। কথা আজকে দেখছে এবং রাগে ফুঁসছে। আজ কথার দিকে তাকিয়ে বোকা বোকা হেসে উঠল। কথা রাগ নিয়ে আজের উদ্দেশ্য ইশারা করে। ওইখানে উঠেছেন কেন? এখনই নিচে নেমে আসুন। আজ কথার ইশারা বুঝতে পেরে ভদ্র বাচ্চার মতো ডেস্ক টেবিল থেকে নেমে আসে এবং কথার সামনে গিয়ে দাঁড়ায়। কথা আজের দিকে রাগে মুখ করে তাকিয়ে আছে আর ফুঁসছে। কি শুরু করেছেন আপনি এগুলো? হ্যাঁ, নিজের এই ছাগল মার্কা গলা নিয়ে নিজেকে অরিজিৎ সিং ভাবছেন নাকি কিশোর কুমার ভাবছেন? কোনটা? আমাকে না জ্বালালে আপনার ভালো লাগছে না? এতদিন আপনার কোনো খবর নেই, আর আজ এসেছেন তাও মাতালা হয়ে। হে, কথা কিছু ইশারা করতে নিবে তখনই আজ এক অভাবনীয় কাজ ঘটিয়ে ফেলল। সে কথার হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে কথার ঠোঁট নিজের ঠোঁট দ্বারা আঁকড়ে ধরল। আজ এখন কাজে কথা স্তব্ধ। সে ভাবতেও পারেনি আজ এমন কিছু করবে। কথা আজের থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু আজ কথাকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরে তার মনে ইচ্ছে পূরণ করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর আজ কথাকে ছেড়ে দিল। কথা অবাক চাহনিতে আজের পানে তাকিয়ে আছে। আজ নিজের মাথা হালকা চুলকে ঠোঁট উল্টিয়ে বলে উঠল, আমার কোনো দোষ নাই বউ। তোমার ওই নরম ঠোঁটটাই আমাকে বারংবার বলে যাচ্ছিল ওকে নিয়ে ছিনিমিনি খেলতে। আমি তবু ভদ্র ছেলে, তাই না বলো? তাই আমি কি কারো অবাধ্য হতে পারি? আজের কথা শুনে কথা হাসবে না কান্না করবে বুঝতে পারছে না। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আজ কথাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কথার পাশে গিয়ে কথার গায়ের সাথে তার গা ঘেঁষে নরম কণ্ঠে বলে উঠল, ও বউ, কি হয়েছে তোমার? এভাবে দাঁড়িয়ে রইলে কেন? তুমি কি আরো চিনিমিনি খেলার জন্য দাঁড়িয়ে আছো? আহ! কথা আর আজের এখন বেফাস কথাবার্তা শুনতে পারল না। আজ কিছু বলার আগেই কথা লেবুর টনিকটা আয়াজের মুখে চেপে ধরল। আজ কথার এখন আক্রমণে একদমই তৈরি ছিল না। আজ এক নিঃশ্বাসে পুরোটা টনিক গলাধঃকরণ করে ফেলল। আজ লেবুর টনিক খেয়ে কাশতে লাগল। কথা বুঝতে পারল লেবুর টনিকে কাজ হয়েছে। কথা তাড়াতাড়ি করে আলমিরা থেকে আয়াজের জামা কাপড় বের করে আয়াজের হাতে ধরিয়ে দিল আর আজ ঠেলে ওয়াশরুম পাঠিয়ে দিল এবং ইশারা করল, ঠিক মতো ফ্রেশ হয়ে তারপর ঘরে আসবেন। না হলো আজ সারা রাত আমি আপনাকে ওয়াশরুমে আটকে রাখবো বলে দিলাম। এই বলে কথা আজকে ওয়াশরুমে পাঠিয়ে সে খাটে এসে বসে পড়ল। আর ভাবতে লাগলো আজ কি থেকে কি হয়ে গেল তার সাথে। কথার কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তার হাত আপনা আপনি তার ঠোঁটে চলে গেল। কথা বুঝতে পারল স্বাভাবিক আজের থেকে মাতাল আজ তার জন্য বেশি ক্ষতিকারক। অন্যদিকে আবরার নূপুরের কোলে মাথা রেখে শুয়ে আছে। আর নূপুর ভালোবেসে আবরারের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আবরারের জীবনে এখন একমাত্র শান্তির স্থান হলো নূপুরের। নূপুরকে ছাড়া আবরারের আপন মানুষ খুবই কম। আবরার ভাবতে থাকে নূপুরের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। নূপুরকে ছাড়া আবরার বেশ অসহায়। সে একদণ্ড নূপুরকে ছাড়া থাকতে পারে না। তার মনে হয় তার প্রাণটা নূপুরের কাছে সঞ্চিত হয়ে আছে। এজন্যই সে নূপুরকে প্রাণ বলে ডাকে। আবরারের এখনো মনে পড়ে সেই কালো অতীতের কথা। কয়েক বছর পূর্বেই নূপুরের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। তখন ডক্টররা পরামর্শ দিয়েছিল নূপুরকে বাহিরের দেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য। আবরার তখন বেশ অসহায় হয়ে পড়ে। কারণ বাড়িতে কেউ নূপুরের কথা জানত না। না আবরার কাপুরুষ না, সে নূপুরের জন্য সবার সাথে লড়তে রাজি ছিল। কিন্তু ভয় আবরারের এক জায়গাতেই ছিল। আর তা হলো জামশেদ চৌধুরী। আবরার জামশেদ চৌধুরীর থেকে নূপুরকে বাঁচিয়ে রাখতে সকলের অগোচরে নূপুরকে সুখনীর নামক বাড়িতে নিয়ে রেখেছিল এবং সাথে নূপুরের চিকিৎসাও করছিল। কিন্তু ডক্টর যখন বলল নূপুরকে বাহিরের দেশে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য তখন আবরার বেশ বিচলিত হয়ে পড়ে। কারণ সে তখন বাহিরের দেশে চলে গেলে তার পরিবারকে অনেক জবাবদিহিতা করতে হবে। আবার তার উপর জামশেদ চৌধুরী। আবরারের সকল সমস্যা বুঝতে পেরে আজ আবরারকে বুদ্ধি দেয়। আবরার যেন পড়াশোনার নাম করে বাহিরে চলে যায়। আর আজ নূপুরের একটা ব্যবস্থা করে আবরারের সাথে নিরাপদভাবে নূপুরকে বাহিরে পাঠিয়ে দিবে। আবরারও রাজি হয়ে যায় আয়াজের প্রস্তাবে। তাই তো গত 2 বছর ধরে পড়ালেখা নাম করে আবরার নূপুরকে নিয়ে বাহিরের দেশে ছিল নূপুরের চিকিৎসা করানোর জন্য। হসন্ত আবরার আগের কথাগুলো ভেবে চলছিল। নূপুরের আওয়াজে আবরার তার ভাবনা থেকে বেরোয় আসে। কি ভাবছেন এত? আবরার নূপুরের দিকে তাকিয়ে বলে উঠে, কিছু না,
ভালো ভাইয়ার জন্য মন খারাপ লাগছে। নূপুরের কথা শুনে আবরার একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নূপুর আবরারের মাথায় হাত বুলাতে বুলাতে বলে ওঠে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। যারা যারা ভালো ভাইয়ার সাথে এত অন্যায় করেছে তারা সকলেই শাস্তি পাবে, এটা আমার বিশ্বাস। উদ্ধৃতি চিহ্ন। আবরার নূপুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে ওঠে, তাই যেন হয় প্রাণ, আমার ভাইটা যেন ন্যায় বিচার পায়, ওর সাথে করা সকল অন্যায়ের শাস্তি যেন সবাই হিসেব করে পায়। আবরারের কথা শুনে নূপুর কিছুটা ইতস্তত করে বলে উঠল, কিন্তু তারা তহ আপনার আপনজন হয়, আপনার কষ্ট লাগবে না তাদের শাস্তিতে। নূপুরের কথাটা যেন আবরারের ভিতরকে নাড়িয়ে দিল। আবরার কিছুক্ষণ চোখ বন্ধ করে নির্বাক হয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পর আবরার চোখ খুলে দৃঢ়তার সাথে বলে উঠল, অন্যায়ের কোনো ক্ষমা নেই এই আবরার ফাজ খানের কাছে। অপরাধী যতই আপন কেউ হোক না কেন, সর্বপ্রথম তার পরিচয় হলো সে একজন অপরাধী। আরিয়ান ভায়া। কানাডার এক স্নিগ্ধ সকাল। এখানের সময়টা গ্রীষ্মকাল হলেও শীতের কোমল পরশ এখনো পুরো পরিবেশে মাখামাখি। চারদিকে ছড়িয়ে পড়েছে রোদ্দুরের ঝিলমিল হাসি, তবুও বাতাসে লেগে আছে হিমেল শীতের চুম্বন। গাছের পাতায়, জানালার কাছে, এমনকি মানুষের নিঃশ্বাসেও যেন মিশে আছে এক অনির্বচনীয় শান্তি। এমন এক সকাল, যেখানে রোদও নরম, হাওয়াও যেন নিঃশব্দ ভালোবাসার মতো হৃদয়ে লেগে আছে। এমনই সকালে আরিয়ান বের হয়েছে তার হসপিটালের উদ্দেশ্যে। পরনে তার হসপিটালের পোশাক, গায়ে শীত থেকে রক্ষা পেতে উষ্ণ গরম কোট, ডান হাতে ভাঁজ করে রাখা সাদা এপ্রন, পায়ে স্নিকার। নিজের নামকরণে পৌঁছাতেই ডাক দেওয়া মানুষটার খোঁজ পেতে আরিয়ান আশেপাশে নজর বুলাল। হঠাৎই আরিয়ানের নজর আটকে যায় এক পরিচিত মুখ দেখে। আরিয়ান দেখতে পেল পরনে সাদা গোল হাঁটু অবধি লাল টপস, কালো লেডিস জিন্স, গায়ে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য কালো জ্যাকেট, চুলগুলো বেলুনি করে সামনে এনে এক পাশ করে রাখা, পায়ে কালো বুট জুতো, কাঁধে ব্যাগ নিয়ে এক রমণী আরিয়ানকে উদ্দেশ্য করে দৌড়ে আসছে। আরিয়ান সেই রমণীকে দেখে বেশ অবাক হলো। রমণীটি আরিয়ানের সামনে দৌড়ে এসে দুই হাত দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, জানেন, আজ কয়েকদিন ধরে আপনাকে কত খুঁজে যাচ্ছি আমি। আরিয়ান তার সামনে থাকা রমণীটির দিকে তাকিয়ে বেশ অবাক কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, বৃষ্টি তুই এখানে কিভাবে? হ্যাঁ, আরিয়ানের সামনে দাঁড়িয়ে থাকা রমণীটি বৃষ্টি। বৃষ্টি সোজা হয়ে দাঁড়িয়ে আরিয়ানের উদ্দেশ্যে হাসি মাখা মুখে বলে উঠল, সারপ্রাইজ, আমি এখানের ভার্সিটিতে ভর্তি হয়েছি। আর গত 1 মাস যাবৎ আমি এখানেই ছিলাম। জানেন, আপনাকে খুঁজে বের করতে আমার কত কষ্ট করতে হয়েছে। একেই তো নতুন জায়গা, কিছুই চিনি না এখানের, তার মধ্যে আপনাকে খোঁজা। এগুলো কি চারটি খানিক কথা বলেন? আরিয়ান বৃষ্টির কথা শুনে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোকে কে বলেছে আমাকে খুঁজতে? আমি বলেছি না তো। তাহলে শুধু শুধু এসব নাটকের মানে কি? আরিয়ানের এমন তিক্ত বাণী বৃষ্টির মনে বেশ তিক্ত প্রভাব ফেলল। সে আরিয়ানের কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি। শুধু শুধু আমার পিছনে ঘুরে নিজের মূল্যবান সময় নষ্ট করিস না। এর চেয়ে ভালো এখানে থেকে ঠিকমতো পড়াশোনা কর। আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। কথাগুলো বলে আরিয়ান আর এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। চলে গেল তার গন্তব্য। বৃষ্টি অশ্রু মাখা চোখে তাকিয়ে রইল আরিয়ানের চলে যাওয়া পথের পানে। বৃষ্টির বুকটা বেশ ভার হয়ে আসলো। আরিয়ানের ভালোবাসা পাওয়া সহজ নয় তা বৃষ্টি জানে। সে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে আরিয়ানের ওই কঠিন হৃদয়ে ভালোবাসার ফুল ফোটানোর। বৃষ্টি ও জানে এতে বৃষ্টিকে অনেক আঘাত সহ্য করতে হবে। কিন্তু আরিয়ানের ভালোবাসা পাওয়ার আশায় সে সবকিছু করতে রাজি। স্নিগ্ধ রৌদ্রময় এক সকাল। চারপাশে রোদ্দুরের উচ্ছল ঝলকানিতে যেন প্রকৃতি নিজেই আজ উদ্ভাসিত। সেই নরম সোনালি আলো পর্দার ফাঁক গলিয়ে ঘরের নির্জনতায় ঢুকে পড়ে, ঠিক যেন এক চুপচাপ অতিথি, যার একমাত্র উদ্দেশ্য ঘুমন্ত আয়াজের স্বপ্নরাজ্যে হালকা আলো ছড়িয়ে তাকে জাগিয়ে তোলা। ঘুমন্ত আজ বেশ বিরক্ত এই রোদ্দুরের লুকোচুরি খেলায়। আজের চোখের পাতায় আলোর মৃদু স্পর্শ তাকে শান্ত ঘুমের রাজ্য থেকে টেনে বের করে নিয়ে আসছে। বিরক্ত ভঙ্গিতে সে পিটপিট করে চোখ মেলে ধরে, যেন সোনালি আলোকে প্রশ্ন করছে, তোমার কি আমার আরামের ঘুম সহ্য হচ্ছে না? আজের আরামের নিদ্রা ভেঙে গিয়েছে। সে আড়মোড়া ভেঙে চোখে মুখে ঘুমের রেশ নিয়ে উঠে বসল। মাথাটা তার বেশ ভার লাগছে। আজ আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির খোঁজ করল, কিন্তু না, পেল না সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে।
আজ নিজের মাথা এক পাশ দিয়ে চেপে ধরে ঘড়ির পানে তাকালো। ঘড়ির পানে তাকিয়ে আজের ঘুমের রেশ সম্পূর্ণ উবে গেল। ঘড়িতে এখন বেলা 12টা বাজে। আজ ঘড়িতে সময় দেখে নিজের মনকে নিজেই প্রশ্ন করে যাচ্ছে, এতক্ষণ কিভাবে ঘুমালাম আমি? আর আমার ময়না বউ কোথায় গেল? সে ডাকলো না কেন আমাকে? ইস, এই দিকে মাথাটা কি পরিমাণ ভার হয়ে আছে। মনে হচ্ছে মাথার উপর কোনো শালা 10 কেজি ওজনের কিছু রেখে দিয়েছে। উফ, আজ নিজের মনে এগুলোই ভেবে যাচ্ছিল, ঠিক তখনই তার কিছু মনে পড়ে গেল। কালো রাতের আবছা আবছা দৃশ্য তার চোখে ভেসে উঠল। আজ নিজের মাথা দুই দিকে নাড়িয়ে নিজের গালে নিজেই দুটো থাপ্পড় মেরে বলে উঠল, শালা করেছিসটা কি তুই কাল রাতে? ছি ছি ছি, তোর এত অধপতন হলো কিভাবে? আল্লাহ, আমার বাচ্চা বউ কই গেল? রাগ করে বাপের বাড়ি চলে গেল নাকি? পর মুহূর্তে কিছু ভেবে, ধুর, বাপের বাড়ি যাবে কিভাবে? ওই বাড়িতে যাওয়ার সাহস আছে নাকি আমার ময়না বউয়ের? তাহলে গেল কই? হায় হায়, আমি কি বউহারা হয়ে গেলাম নাকি? তাড়াতাড়ি তোর ময়না বউকে খোঁজ আজ, না হলে বাকি জীবন বউহারা হয়ে কাটাতে হবে। আজ এভাবে নিজের মনে বিড়বিড় করতে করতে ফ্রেশ হয়ে দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। আর হাঁক ছেড়ে ডাকতে লাগলো, বউ, ও বউ, কই তুমি? আমাকে একা রেখে কই গেলা? ময়না বউ। আজ এভাবেই কথাকে ডাকতে ডাকতে পুরো বাড়ি চক্কর দিয়ে উঠল, কিন্তু না, তার বউকে সে পেল না। এদিকে আজের হাট এত জোরে বিট করছে যেন মনে হচ্ছে তার হাট কিছুক্ষণ পর তার হাতে এসে পড়বে। পুরো বাড়ি খুঁজে দেখার পর আজ যখন কথাকে পেল না, তখন আজ ছুটল রান্নাঘরের উদ্দেশ্যে। মনে মনে আশা রাখছে তার বউ রান্নাঘরে আছে। আজ রান্নাঘরে যেতেই দেখতে পেল তার ভাবনাই সঠিক। কথার কোমরে শাড়ির আঁচল গুজে রান্না করছে। পরনে তার সবুজ রঙের সুতির শাড়ি। কথা সুতির শাড়ি পরতে বেশ আরামদায়ক বোধ করে। চুলগুলো খোপা করা, কিন্তু কিছু কিছু অবাধ্য চুল খাড়ে এবং কপালে লেপ্টে আছে। হাতে সোনার মোটা এক জোড়া বালা, গলায় চিকন চেইন। মুখে নেই কোনো প্রসাধনীর সাজ, কিন্তু আগুনের তাপে মুখটা লালচে বর্ণ ধারণ করেছে। আজ এক ধ্যানে কথার দিকে তাকিয়ে আছে। দাঁড়িয়ে আছে বললে ভুল হবে, কথাকে পর্যবেক্ষণ করছে। কেন জানি না আজের মনে হচ্ছে এক রাতের মধ্যেই তার বউ কেমন যেন বউ বউ রূপ ধারণ করেছে। এটা কি কাল রাতে আজের উন্মাদ ভালোবাসার কারণে হয়েছে? আজ ভেবে পায় না। আজের চোখে আটকে গেল কথার গলার ভাঁজে থাকা চিহ্নগুলোকে দেখে, যা আজেরই দেওয়া। কথার পরনের ব্লাউজের গলা কিছুটা বড়, যার দরুন খুব ভালোভাবে আজ তার ভালোবাসার চিহ্নগুলো দেখতে পাচ্ছ। আজ পলকহীন কথার দিকে তাকিয়ে রইল। কথা মন দিয়ে রান্না করছে, কিন্তু হঠাৎ তার মনে হচ্ছে কেউ যেন তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কথা পাশে তাকিয়ে দেখতে পেল আজ রান্নাঘরের এক কোণায় দাঁড়িয়ে বুকে দুহাত গুজে কথার দিকে পলকহীন তাকিয়ে আছে। আজের এখন চাহনিতে কথা আজের থেকে দৃষ্টি ফিরিয়ে নিল এবং আবারও রান্নায় মন দিল। কথার এভাবে দৃষ্টি ফিরানো দেখে আজের ভ্রু কুঁচকে গেল। তার ময়না বউ কি তাকে উপেক্ষা করছে, নাকি লজ্জা পাচ্ছে, নাকি রেগে আছে? না, আজ তার ময়না বউয়ের ভাবভঙ্গি কিছুই বুঝে উঠতে পারছে না। আজ ধীর পায়ে হেঁটে হেঁটে কথার পাশে গিয়ে দাঁড়ালো। আজের উপস্থিতিতেও কথা নির্বিকার, যেন কথা ছাড়া এখানে আর কেউ নেই। না, আজ তার বউয়ের এখন উপেক্ষা মেনে নিতে পারছে না। কথা খুন্তি দিয়ে তরকারি নাড়ছিল। আজ কথার আশেপাশে ঘুরঘুর করছে আর এটা ওটা নিয়ে নড়চড় করছে। আজের এখন কাজে কথার বেশ রাগ লাগছে। রান্না করার সময় কেউ এভাবে বিরক্ত করলে কেমন লাগবে? আজ কতক্ষণ মশলার বাটি কতক্ষণ নেড়ে চেড়ে দেখছে, আবার কতক্ষণ সবজিগুলো নিয়ে নিজের মতো করে কাটছে। কথা বেশ বিরক্ত আজের এখন কাজগুলোতে। কথা কড়াইয়ে খুন্তিটা বেশ শব্দ করে রাখল। হঠাৎ এখন শব্দে আজ চমকে গেল। সে তাকিয়ে দেখতে পেল কথা দুই হাত কোমরে রেখে রাগী মুখ নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। আজ তার বউয়ের অগ্নি রূপ দেখে হাতে থাকা সবজিটা তাড়াতাড়ি করে রেখে দিল। আর বোকা বোকা হেসে বলে উঠল, এই মানে বউ, আমি তো তোমাকে একটু সাহায্য করছিলাম আর কি। কথা রাগী মুখ নিয়ে আজের উদ্দেশ্যে ইশারা করল, আপনাকে বলেছি আমার সাহায্য দরকার। বলিনি তো? তাহলে কেন শুধু সাহায্যের নামে আরো কাজ বাড়াচ্ছেন আমার? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকতে পারলে থাকুন, আর না হলে এখান থেকে চলে যান। এগুলো ইশারা করে কথা আবারও রান্নায় মনোযোগ দেয়। আর আজ সে তার বউয়ের ধমক খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে।
আজ মাঝে মাঝে ভেবে কুল পায় না যে আজ খানের উপর কেউ একটা কথাও বলতে পারে না সে আজ খান নাকি তার বউকে ভয় পায়। আজ আজ প্রথম এরশাদের কষ্ট অনুভব করতে পারছে। কথা মন দিয়ে রান্না করে যাচ্ছে। কিন্তু আজ এর মনটা বেশ ছটফট করছে। কাল তাদের মাঝে যা হয়েছে তাতে কি কথা রাগ করেছে। কথা তো বলেছিল তার সময় চাই। কিন্তু কাল রাতে এত পরিমাণ নেশা করার ফলে আজের মনে একটাই ইচ্ছে উদ্ভব হচ্ছিল আর তা হলো কথাকে নিজের করে পাওয়া। ড্যাশ 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 ড্যাশ। কাল রাত। কথা খাটে বসে ঘটে যাওয়া কিছুক্ষণ আগের কথাই ভাবছিল। তখনই আজ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। কথা মাথা উঁচু করে আয়াজের পানে তাকালো। আয়াজের দিকে তাকতেই কথা বেশ অবাক হয়ে যায়। আজ শুধুমাত্র ট্রাউজার পরেছে। টি শার্টটা হাতে মুঠো করে রাখা। টি শার্ট বিহীন আজকে দেখে কথার বুকটা টিপ টিপ করছিল। আজের জিম করা শক্তপোক্ত শরীর বারবার কথার নজর কেড়ে নিচ্ছিল। আর সবথেকে যা কথার নজর কেড়ে নিচ্ছিল তা হলো আজের আদম সআপেল। কথা আজকে পর্যবেক্ষণ করতে করতে এতটাই মগ্ন ছিল যে কথা বুঝতে পারেনি কখন আজ তার সামনে এসে দাঁড়িয়েছে। আর যখনই কথা তা বুঝতে পারল তখন বেশ দেরি হয়ে যায়। ততক্ষণে কথার ছোট্ট শরীরটা আয়াজের দখলে চলে গিয়েছে। কথা চেয়ে আজকে তার থেকে সরিয়ে নিতে পারেনি, আর না পেরেছে উম্মাদ আজকে শান্ত করতে। রাত যত গভীর হলো আজ ও তত মেতে উঠল তার ময়না বউকে নিয়ে। বর্তমান আজের কেমন যেন অস্বস্তি লাগছে। সে বেশ মিনমিন করে কথারকে উদ্দেশ্যে বলে ওঠে, কথা। কথা সবজি কাটছিল। আজের মুখে এই প্রথম তার নাম শুনে কথা থমকে গেল। আজ তাকে সবসময় বউ না হয় ময়না বউ বলে সম্বোধন করে এসেছে। কিন্তু আজ প্রথমবার আজ কথার পুরো নাম ধরে ডাক দিয়েছে। কথা আজের ডাকে আজের পানে তাকায়। সে দেখতে পায় আজ বেশ ইতস্তত করছে। কথা বুঝে উঠতে পারল না আজের এই ইতস্তত কি নিয়ে। কথা আজকে চোখ দিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে। আজ কথার দিকে কিছু কদম এগিয়ে কথার মুখোমুখি হয় দাঁড়ায় এবং আগের মতোই ইতস্তত করে বলে ওঠে, আসলে, না মানে, কাল রাতে। আজের মুখে কালো রাতের কথা শুনে কথার মনের মধ্যে লজ্জা, ভয় মিশ্রিত অনুভূতি হতে লাগল। কথা মাথা নিচু করে পরনের শাড়ি খামচে ধরে দাঁড়িয়ে রয়েছে। আজ নিজেকে শান্ত করে বলে ওঠে, আমি দুঃখিত কথা। আসলে কাল রাতে আমি নিজের মধ্যে ছিলাম না। তাই কি থেকে যে কি হয়ে গেল। আমি আমি আসলেই বুঝতে পারিনি। আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইব আমি বুঝতে পারছি না। তুমি আমাকে বলেছিলে তোমার সময়ের প্রয়োজন। কিন্তু কিন্তু কি থেকে কি হয়ে গেল আমার দ্বারা। কথার কাছে কাল রাতটা না যেমন অস্বস্তিকর ছিল, তার চেয়ে এখন আজের কথাগুলো কথাকে বেশ অস্বস্তিতে ফেলছে। কথা মনে মনে ভাবছে, আরে ভাই আমরা তো স্বামী স্ত্রী। আর আমাদের মাঝে এগুলো হওয়াটাও স্বাভাবিক। কিন্তু এই লোকটা এমন ভাব করছে যেন কোনো বিশাল অপরাধ করে ফেলেছে। হ্যাঁ আমি মানছি যে আমি বলেছিলাম আমার সময়ের প্রয়োজন। কিন্তু পর্যাপ্ত সময় সে আমাকে দিয়েছে। তাহলে এখন এইসব কথা কেন। কাল যদি আমার সম্মতি না থাকতো তাহলে কি আমাদের মাঝে এত কিছু হতো। না তো। কিন্তু এই কথাটা এই মাথা মোটা লোককে বোঝাবে কে। আজ দেখছে কথা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কথাকে এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আজ ভেবে নিল কথা হয়তো তার উপর কালো রাতের ঘটনার জন্য রাগ করেছে। আজ একটা দীর্ঘশ্বাস ফেলে সেখানে থেকে চলে যেতে নিল তখনই কথা আজের হাত ধরে আজকে আটকে দিল। কথার স্পর্শে আজ থমকে দাঁড়ালো। পিছনে ঘুরে দেখতে পেল কথা তার দিকে তাকিয়ে রয়েছে। কথা আজের হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে ইশারা করে বুঝালো, কালো রাতের ঘটনা নিয়ে এতটা অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই। কাল যা হয়েছে তা দুজনের সম্মতিতেই হয়েছে। হয়তো আপনি সজ্ঞানে ছিলেন না আর আমি সজ্ঞানে ছিলাম। এতটুকুই পার্থক্য। আর আমরা এখন স্বামী স্ত্রী। তাই আমাদের মাঝে এগুলো হওয়া স্বাভাবিক। তাই তাই এগুলোর জন্য বারবার আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে বিব্রত করবেন না দয়া করে। এসব কিছু ইশারা করার সময় কথা মাথাটা নিচু করে রেখেছিল। কারণ আজের পানে তাকিয়ে কথা এই সকল কিছু ব্যক্ত করতে পারত না। আজ মনোযোগ দিয়ে কথার ইশারাগুলো বোঝার চেষ্টা করছিল। যখনই আজ কথার ইশারায় বলা কথাগুলো বুঝতে পারল তখনই তার মুখে বিশ্বজয় করার হাসি ফুটে উঠল। আজ কথা এবং তার মধ্যে থাকা দূরত্ব ঘুচিয়ে দিয়ে কথার দিকে কিছুটা ঝুঁকে ধীর আওয়াজে বলে উঠল, যা বলছো ভেবে বলছো তো বউ। কাল রাতে যা হয়েছিল তা তোমার সম্মতিতেই হয়েছিল। তার মানে তোমার সময় নেওয়া শেষ।
আর আমার অপেক্ষার প্রহরও শেষ। আজের এখন কথাবার্তায় কথা লজ্জায় পারছে না তহ মাটিতে ঢুকে যেতে। আজকে এখন তার নির্লজ্জ উপাধি দেওয়ার ইচ্ছে জাগছে। সে কোনোমতে মাথা নাড়িয়ে আজের কথায় সম্মতি বুঝালো। আজ কথার সম্মতি বুঝতে পেরে হুট করে কথাকে কোলে তুলে নিল। আজের এহ কাজে কথা বড় বড় চোখ করে আজের দিকে তাকালো। আজ এক হাত দিয়ে চুলা বন্ধ করে দিয়ে কথার উদ্দেশ্যে বলে ওঠে, এভাবে তাকিয়ে লাভ নেই বউ। তোমাকে পাওয়ার সার্টিফিকেট পেয়ে গিয়েছি, বুঝলে। আজ কথাকে নিয়ে তাদের ঘরের উদ্দেশ্যে যেতে যেতে বলে উঠল, তখন কি যেন বলেছিলে বউ? কাল আমাদের মাঝে যা হয়েছে তা আমার সজ্ঞানে হয়নি। ঠিক আছে, তাহলে এখন না হয় আমার সজ্ঞানে সব কিছু হোক। কি বলো বউ? কথাগুলো বলেই আজ কথার দিকে তাকিয়ে দুষ্ট মিশ্রিত হাসি দিল। কথা আজের এখন বেফাস কথাবার্তায় এবং হাসিতে লজ্জায় আজের বুকে মুখ লুকালো। অন্যদিকে জামশেদ চৌধুরী তার কেবিনের সব জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলছেন। এত আভিজাত্য কেবিনকে নর্দমা বানাতে বেশি সময় নেয়নি জামশেদ চৌধুরী। কেবিনের এক কোণায় দাঁড়িয়ে জামশেদ চৌধুরীর সকল কর্মকাণ্ড শান্ত চোখে দেখে যাচ্ছে হাসিব। জামশেদ চৌধুরী কেবিনের সকল কিছু লণ্ডভণ্ড করে ক্ষান্ত হয়ে বসে পড়লেন চেয়ারে। জামশেদ চৌধুরী নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাইছেন, কিন্তু পারছেন না। সে অগ্নি চোখে হাসিবের পানে তাকালেন এবং গলায় তেজ নিয়ে বলে উঠলেন, এসব কি হচ্ছে হাসিব? কোম্পানির সকল ডিলগুলো এভাবে বাতিল হচ্ছে কিভাবে? গত 2 দিনে নতুন পুরনো মিলিয়ে মোট 250টা ডিল বাতিল হয়েছে। এতগুলো ডিল বাতিল হওয়া কি মুখের কথা? এভাবে চলতে থাকলে 1 সপ্তাহের মধ্যে কোম্পানি লাটে উঠবে। আর কর্মচারীগুলোর সমস্যা কি? ওরা কেন একে একে সকলে রিজাইন দিচ্ছে? ওদের কি দরকার? টাকা, বোনাস, নাকি ছুটি, নাকি প্রমোশন? কোনটা? যা দরকার হয় দাও। এগুলো আমি আর নিতে পারছি না। মাথার চুল ঘামছে। এদিক দিয়ে সৈয়দের কোনো খোঁজ খবর পাচ্ছি না। কোথায় গিয়েছে, কি করছে? উফ, আমি আর পারছি না। পাগল হয়ে যাব আমি এইসব চিন্তায়। হাসিবের পানে তাকিয়ে, যাও গিয়ে খোঁজ নাও এগুলো কেন হচ্ছে। না হলে সর্বপ্রথম তোমাকে আমি চাকরি থেকে বের করব। যাও। জামশেদ চৌধুরীর আদেশে হাসিব কেবিন থেকে বের হয়ে যায়। হাসিব কেবিন থেকে বের হয়ে কিছুটা বাঁকা হেসে বলে ওঠে, এখনই এত হতাশ হলে হবে জামশেদ চৌধুরী? পিকচার তহ আভি বি বাকি হে মেরে দোস্ত। উদ্ধৃতি চিহ্ন। কথাগুলো বলে হাসিব সেখানে থেকে তার কেবিনে চলে যায় এবং পকেট থেকে নিজের মোবাইল বের করে ফোন লাগায় কারো কাছে। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশের ব্যক্তিটা ফোন ধরে। ওপাশের ব্যক্তিটা ফোন রিসিভ করতেই হাসিব বলে ওঠে, আগুন ভালো করেই লেগে গিয়েছে ভাই। প্রথম ধাপ বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী ধাপ কখন, কিভাবে সম্পন্ন করতে হবে আমাকে বলিয়েন। সেটাও হয়ে যাবে। জমিদার বাড়ি। দাদু আসতে পারি। জাফর আলী খান নিজের ঘরের খাটে আধশোয়া হয়ে বই পড়ছিলেন। তখনই তার কর্ণে পৌঁছায় কারো ডাক। জাফর আলী খান বই থেকে মুখ উঠিয়ে দরজার পানে তাকান। তখন সে দেখতে পান আবরার তার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। জাফর আলী খান আবরারকে দেখে স্মিত হেসে অনুমতি দিলেন আবরারকে ভিতরে প্রবেশ করার। আবরার জাফর আলী খানের অনুমতি পেয়ে দরজা বন্ধ করে ঘরে প্রবেশ করল। এরপর ধীর পায়ে হেঁটে জাফর আলী খানের পাশে গিয়ে বসল। জাফর আলী খান তার হাতে থাকা বইটা খাটের একপাশে রেখে আবরারের উদ্দেশ্যে বলে উঠলেন, বলো দাদু ভাই, কোনো বিশেষ কারণে আসা হলো বুঝি? আবরার জাফর আলী খানের কথায় মাথা নাড়িয়ে বলে ওঠে, জি দাদু ভাই, তোমার কাছে আসার কারণটা অবশ্যই বিশেষ কিছু। আজ আমি তোমাকে কিছু কথা বলবো দাদু ভাই। আমি জানি তুমি বেশ শক্ত মনের অধিকারী। তাই আশা রাখছি আমি আজ তোমাকে যা বলবো তা শুনে তুমি দুর্বল হবে না। আবরারের এমন কথায় জাফর আলী খানের হৃদয় কুঁচকে যায়। কি এমন বলবে দাদু ভাই? আমি বুঝতে পারছি না। দাদু ভাই, দয়া করে একটু শান্তভাবে আমার কথাগুলো শুনো। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমি শান্তভাবে সব শুনব। অতঃপর আবরার জাফর আলী খানকে বেশ কিছু কথা বলে। আবরারের কথা শেষ হতেই আবরার জাফর আলী খানের পানে তাকায়, আর তখন সে দেখতে পায় জাফর আলী খানের 2 চোখ ভিজে গিয়েছে। আবরার জানে এই বয়সে জাফর আলী খান এই রকম ধাক্কা সামলে উঠতে পারবেন না। কিন্তু তার যে কিছুই করার ছিল না। এইসব কিছু জাফর আলী খানের জানাটা বেশ প্রয়োজন। আবরার জাফর আলী খানের হাতের উপর তার হাত রেখে শান্ত গলায় বলে উঠল, এখন এইসব সমাধানের জন্য আমাদের তোমাকে ভীষণ প্রয়োজন দাদু ভাই।
জাফর আলী খান কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। অতঃপর চোখ খুলে ভঙ্গুর গলায় বলে উঠলেন, আমার কি করতে হবে বলো দাদুভাই। তোমাদেরকে সাহায্য করে যদি আমি আমার পাপ কিছুটা হলেও মোচন করতে পারি। জাফর আলী খানের কথা শুনে আবরার বুঝতে পারল তার দাদু ভিতর ভিতর বেশ ভেঙে পড়েছে। তাই সে মনে করল জাফর আলী খানের কিছুক্ষণ একা থাকাটা উত্তম। আমি তাহলে এখন আসি দাদু, সময় মতো আমি তোমাকে সব জানিয়ে দিবে। জাফর আলী খান আবরারের কথার পরিপ্রেক্ষিতে কিছু বললেন না, শুধু মাথা নাড়ালেন। আবরার বসা থেকে উঠে দাঁড়িয়ে দরজার কাছে গেল। আবরার যখনই দরজা খুলতে যাবে তখনই জাফর আলী খান বলে উঠলেন, আজ দাদুভাই কেমন আছে আবরার? সে কি এখন আমাকে ঘৃণা করে? সবকিছুতে কি সে আমাকে দায়ী করে? আবরার জাফর আলী খানের কথা শুনে থমকে দাঁড়ালো। পিছন ঘুরে জাফর আলী খানের পানে তাকিয়ে মলিন হেসে বলে উঠল, তেমন কিছুই না দাদুভাই, এগুলো নিয়ে তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এই বলে আবরার দরজা খুলে ঘর থেকে বের হয়ে গেল এবং জাফর আলী খান গা এলিয়ে দিলেন বিছানায়। অতীতের নৃশংস ঘটনাগুলো তার চোখে ভেসে উঠল, আর এতেই জাফর আলী খানের বুকটা মোচড় দিয়ে উঠল। সে ভাবতে লাগলেন, তার এতদিনের নিষ্ঠার জীবন এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। এক সপ্তাহ পর, আজকের ব্রেকিং নিউজ, বিশিষ্ট শিল্পপতি জামশেদ চৌধুরীর বাড়ি এবং অফিস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। সিলেট -3 আসনের পুলিশ সুপার সাখাওয়াত আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত 2টার দিকে বিশিষ্ট শিল্পপতি জামশেদ চৌধুরীর বাসভবন ও 4টি অফিসে অভিযান পরিচালনা করেন তারা। অভিযানে জামশেদ চৌধুরীর বাড়ি এবং অফিস থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। রাত 3টার দিকে নিজ বাসভবন থেকে জামশেদ চৌধুরীকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বালাগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। আগামী শুক্রবার তাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। খবরে সম্প্রচারিত প্রতিবেদনটি দেখে মনে হলো, মৃত্যুপথ কুঠি, যেখানে এতদিন শুধুই শোনা যেত মৃত্যুর যন্ত্রণায় ভরা আর্তচিৎকার, আজ সেখানে ভেসে আসছে বিজয়ের উল্লাস। আনন্দের শব্দ যেন বিষাদের সেই প্রাচীন দেয়াল ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আবরার, আজ দুই বন্ধু আজ তাদের প্রতিশোধ পূরণের আরও একটি ধাপ সফলভাবে পূরণ করে বিজয়ের উল্লাসে মেতে উঠেছে। আমরা পেরেছি, আমরা পেরেছি আবরার। উফ, কি যে শান্তি লাগছে। মন তো চাচ্ছে তোকে ধরে টপাটপ দুটো চুমু দেই। আবরার আজের আনন্দ দেখে নিজেও বেশ আনন্দিত। কিন্তু আজের এই বেফাঁস কথাবার্তা শুনে আবরার মুখ কুঁচকে নিল। ছ্যাহ ছ্যাহ, শালা বিয়ে করে তুই আসলেই খারাপ হয়ে গিয়েছিস। শালা গে গে কোথাকার, দূরে থাক আমার থেকে। আমাকে গে গে বললি? ঠিক আছে, আমি গে না তাই না, আয় তোকে এবার চুমু খাই। এই বলে আজ আবরারের দিকে এগোতে লাগলো। আবরার আজের এখন কাণ্ড দেখে থতমত খেয়ে গেল। বেচারা নিজের ইজ্জত বাঁচাতে দৌড় দিল। ওদিকে আবরারের দৌড় দেখে আজও আবরারের পিছনে দৌড়ানো শুরু করলো। দুই ভাই এভাবে সারা ঘরের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। আর ওদের কাজ দেখে এরশাদ, মোর্শেদ এবং হাসিব মুখ টিপে হাসছে। আজের বাচ্চা, ভালো হচ্ছে না কিন্তু। এই এরশাদ, এই পাগলটাকে ধরে ওর বউয়ের কাছে দিয়ে আয়, না হলে এই শালা আমার ইজ্জত লুটে নিবে। ওহ তাই না, এখন পালাচ্ছিস কেন? তুই না বললি আমি গে গে, তাই এখন তার ইতহ প্রমাণ দিচ্ছি আমি। আবরার এবং আজ দৌড়ে দৌড়ে হয়রান হয়ে গেল। আবরার বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বলে উঠল, মাফ কর ভাই, আমার শিক্ষা হয়ে গেছে। আমার এই জীবন থাকতে আর জীবন ও তোকে গে গে বলবো না। ব্যাটা খচ্চর কোথাকার। উদ্ধৃতি চিহ্ন, কানাডা। তুই কি শুরু করেছিস বৃষ্টি? কেন আমার পিছনে পড়ে আছিস? তুই কি বুঝতে পারছিস না তোকে দেখলে আমার বিরক্ত লাগে? এই একটা সপ্তাহ ধরে আমার পিছনে পড়ে আছিস কেন? হসপিটালের এতগুলো মানুষের সামনে অপমানিত হতে হবে তা বৃষ্টি কল্পনাও করেনি। আজ সকাল সকাল আরিয়ানের জন্য তার মনটা বেশ অস্থির হয়েছিল। তাই তো কোনো মতে ক্লাস শেষ করে ছুটে এসেছিল হসপিটালে শুধুমাত্র আরিয়ানকে এক পলক দেখার জন্য। কিন্তু যখনই বৃষ্টি হসপিটালে পৌঁছালো তখনই সে দেখতে পেল আরিয়ান এবং একটা ভিনদেশি মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে। মেয়েটা বেশ হেসে হেসে কথা বলছে আর আরিয়ান শান্তভাবেই মেয়েটার কথার বিপরীতে জবাব দিচ্ছে। বৃষ্টি মেয়েটিকে পরখ করে বুঝতে পারল, মেয়েটি হয়তো এই দেশেরই। বেশ সুন্দরী, যেন মনে হয় একটা জীবন্ত পুতুল। মেয়েটির পরনে ও হসপিটালের পোশাক।
বৃষ্টি বুঝতে পারল মেয়েটি হয়তো এই হসপিটালেরই ডক্টর। কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হলো আরিয়ান এবং ওই মেয়েটাকে এত কাছাকাছি দেখে বৃষ্টির মনে এক অজানা ভয় হানা দিল। আর তা হলো আরিয়ানকে হারিয়ে ফেলার ভয়। কিন্তু বৃষ্টি কিছুতেই তার আরিয়ান ভাইকে অন্য কারো হতে দিবে না। সে দ্রুত আরিয়ানের কাছে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। বৃষ্টি যখনই আরিয়ানের দিকে অগ্রসর হচ্ছিল ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লেগে বৃষ্টি আরিয়ানের পাশে থাকা মেয়েটার উপর পড়ে গেল। আকস্মিক এমন ঘটনায় কেউই প্রস্তুত ছিল না। আরিয়ানের পাশে থাকা মেয়েটা পড়ে গিয়ে বেশ ভালোই ব্যথা পেয়েছে। বৃষ্টি ও কম ব্যথা পায়নি। বৃষ্টি কাঁদো কাঁদো মুখ করে আরিয়ানের দিকে তাকালো। কিন্তু আরিয়ান বৃষ্টির তাকানো উপেক্ষা করে পড়ে যাওয়া মেয়েটাকে উঠে দাঁড়াতে সাহায্য করল। আরিয়ানের এমন কাজে বৃষ্টি বেশ ব্যথিত হলো। সে নিজে নিজে কোনোমতে উঠে দাঁড়ালো। আর তখনই আরিয়ান প্রচণ্ড রাগ নিয়ে বৃষ্টিকে উক্ত কথাগুলো বলে উঠল। বর্তমান আরিয়ান, তুমি এত বকো না তো ওকে। ও ইচ্ছে করে কিছু করেনি। ইলিয়ানা, তুমি ওর হয়ে কথা বলো না। ইলিয়ানা, তুমি আমার কেবিনে গিয়ে বসো। ওখানে ব্যথার স্প্রে আছে, ওটা তোমার ব্যথা যুক্ত স্থানে দাও। ইলিয়ানা একবার বৃষ্টি আরেকবার আরিয়ানের দিকে তাকিয়ে সেখানে থেকে চলে যায়। আরিয়ান এবার বৃষ্টির দিকে তাকিয়ে বৃষ্টির হাত ধরে টানতে টানতে হসপিটালের বাহিরে নিয়ে আসে। তোর সমস্যাটা আসলে কোথায় বৃষ্টি? আমাকে বল। আমি তোর এইসব কাজ সহ্য করতে পারছি না। বাংলাদেশ থাকতে ও তুই আমাকে জ্বালিয়েছিস। এখন কানাডাতেও একই কাজ করছিস। কেন? কেন প্রতিদিন সকাল বিকেল আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকিস? কেন বা কিছু হলেই হসপিটালে আমার কাছে ছুটে আসিস? তোকে বারণ করেছিলাম না এগুলো করতে। করেছিলাম বারণ, তারপরও কেন এমন করছিস? বৃষ্টি এতক্ষণ মাথা নিচু করে আরিয়ানের তিক্ত কথাগুলো শুনে যাচ্ছিল। এবার বৃষ্টি অশ্রু মাখা চোখে আরিয়ানের দিকে তাকালো এবং কাপা কাপা গলায় বলে উঠল, আপনি কি আসলে বুঝতে পারেন না আরিয়ান ভাইয়া, যে কেন আমি বারবার আপনার কাছে ছুটে আসি? এতটাও অবুঝ না আপনি? আরিয়ান বৃষ্টির কথা শুনে চোখ বন্ধ করে অন্যদিকে ঘুরে নিজেকে শান্ত করার চেষ্টা করল। আচ্ছা, সে কি বৃষ্টির অনুভূতি বুঝে না? অবশ্যই বুঝে, এবং তাও বেশ আগে থেকেই। কিন্তু সে চায় না বৃষ্টিকে। কিভাবে চাইবে? যেই মনে কথার স্থায়ী বসবাস সেই মনে বৃষ্টিকে কিভাবে জায়গা দিবে সে? আরিয়ান নিজেকে কিছুটা শান্ত করে সামনে ঘুরে বৃষ্টির দিকে তাকিয়ে বলে উঠল, আমি কিছুই বুঝতে চাই না বৃষ্টি। আর কেন বুঝতে চাই না তার কারণটাও তোকে জানাতে চাই না। শুধু এতটুকু বলবো, আমার থেকে দূরে থাক। এই বলে আরিয়ান সেখানে থেকে চলে যেতে নিয়েছিল তখনই বৃষ্টি বলে উঠল, আমি জানি আপনি কথার জন্য আমাকে বারংবার ফিরিয়ে দেন। বৃষ্টির মুখে কথার নাম শুনতায় আরিয়ান থমকে দাঁড়ালো। সে অবাক হয় এই ভেবে যে বৃষ্টি কিভাবে এইগুলো জানতে পারল। আরিয়ান পিছনে ঘুরে দাঁড়ালো। বৃষ্টি এবার আরিয়ানের সামনে এসে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, ঠিকই বলেছি, তাই না? জানেন, সেদিন যখন আপনি কথাকে জড়িয়ে ধরেছিলেন, তখন আমি ভেবেছিলাম আপনাদের দুজনের মাঝে ভালোবাসার একটা নিঃশব্দ স্বীকৃতি রয়েছে। সেই মুহূর্তে আমার মনটা কিভাবে ভেঙে গিয়েছিল জানেন আপনি? আপনারা দুজনই আমার হৃদয়ের খুব কাছের মানুষ। আমি কখনোই চাইনি আপনাদের মাঝে এসে দাঁড়াতে। তাই তো চুপচাপ সরে গিয়েছিলাম আপনাদের কাছ থেকে। কিন্তু কথার বিয়ের ঠিক আগের দিন আমি জানতে পারলাম কথা আপনাকে ভালোবাসে না। সে আবরার ভাইয়াকে ভালোবাসে। জানেন, কথার মুখে এটা শুনে আমি কতটা স্বস্তি আর আনন্দ পেয়েছিলাম। মনে হয়েছিল আমার জন্য হয়তো আপনাকে ফিরে পাওয়ার একটা শেষ সুযোগ এখনো বেঁচে আছে। একটু থেমে, আরিয়ান ভাইয়া, আমি কিন্তু এতটাও বোকা নই যতটা আপনি আমাকে মনে করেন। আমি কথার চোখে আপনার প্রতি শ্রদ্ধা আর সম্মান দেখেছি, কিন্তু আপনার চোখে কথার জন্য ছিল নিখাদ ভালোবাসা। আমি জানি আপনাকে পাওয়া সহজ নয়, তবুও মন তো কথা শুনে না। আপনার অগণিত অপমান, তিক্ত কথা সব সহ্য করেও আমি বারংবার ফিরে আসি আপনার কাছে, শুধু একটা ক্ষণিকের ভালোবাসার আশায়। ভালোবাসা কখনো রূপ দেখে না, বয়স দেখে না, আভিজাত্যেও বাধা থাকে না। ভালোবাসা শুধু মনের টানেই গড়ে ওঠে, আর আমি সেই মনের টানেই আজও আপনাকে ভালোবাসি আরিয়ান ভাইয়া। আরিয়ান এতক্ষণ মাথা নিচু করে বৃষ্টির কথাগুলো শুনছিল। সে জানে বৃষ্টির মনে তার জন্য ঠিক কতটা ভালোবাসা জমে আছে। বৃষ্টি সেই নবম শ্রেণী থেকে আরিয়ানের পিছনে ঘুরঘুর করত। আরিয়ান তখন প্রাপ্ত যুবক।
সে কি ওই কিশোরী মেয়েটার ভাবভঙ্গি বুঝতো না ওই কিশোরীর চোখের ভাষা? অবশ্যই বুঝতো, কিন্তু সবসময় অদেখা করত সেই ভালোবাসা। কারণ সে যে তখন তার কথার রানীকে নিয়ে জীবন বাঁধার পরিকল্পনা করেছিল। আরিয়ানের ভাবনার মাঝে বৃষ্টি এবার কেঁদে উঠল, এবং কেঁদে কেঁদেই বলে উঠল, আমাকে একটু ভালোবাসলে কি ক্ষতি হবে আরিয়ান ভাইয়া? আমি কি এতটাই অযোগ্য আপনার ভালোবাসা পাওয়ার? নাকি আমি কথার মতো উত্তাস সুন্দরী নই? কি কমতি আছে আমার মাঝে যার কারণে আপনি আমাকে সহ্য করতে পারছেন না? বলুন না। আপনাকে আমি অনেক ভালোবাসি আরিয়ান ভাইয়া, অনেক। এতটা ভালোবাসি যে এখন নিজেকে হারিয়ে আমি আপনাকে খুঁজে বেড়াই। আপনাকে ছাড়া নিজেকে অনুভব করতে পারি না। আমি কি করব আরিয়ান ভাইয়া? আপনিই বলুন না। চিৎকার করে আমার কান্না, আমার আহাজারিগুলো কি আপনার হৃদয়ে পৌঁছায় না? আমার হ্যাশরুদ্ধ আন্ডারস্কোর আর্তনাদগুলো কি আপনি অনুভব করতে পারেন না? বৃষ্টি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে আরিয়ানের বুকের কাছের জামা খামচে ধরে আরিয়ানকে ঝাঁকিয়ে কান্না করতে করতে বলে উঠল, কেন আমাকে ভালোবাসেন না বলুন? কি এমন কমতি আছে আমার মাঝে? আমি তো চাইনি আপনি কথার জায়গাটা আমাকে দিন। চেয়েছি বলুন। আমি তো শুধু এতটুকুই চেয়েছিলাম যে আপনার সেই বিশাল মনে অন্তত বালিকণার সমান একটা জায়গা। তাও কি আমাকে দিতে পারবেন না? বলুন না, পারবেন না। কেন আপনি বারবার আমাকে এভাবে উপেক্ষা করেন? জানেন, আপনার এই অবহেলাগুলো আমাকে কখনো কখনো মৃত্যুর চেয়েও বেশি কষ্টদায়ক মনে হয়। আপনি আছেন, অথচ আমার হয়ে নেই। এই অনুভূতিগুলো নিঃশেষ করে দেয় আমায়। বৃষ্টি কথাগুলো বলতে বলতে আরিয়ানের বুকে নিজের মাথা ঠেকিয়ে আগের ন্যায় বলে উঠল, আপনার এই বুকে একটু ঠাঁই দিন না আমাকে। বিশ্বাস করুন, আমি আপনার এই মনের এক কোণায় চুটি করে বসে থাকব। আপনাকে একটুও জ্বালাবো না। আপনি কথাকে ভালোবাসেন, আমার কোনো সমস্যা নেই, শুধু আমাকে আপনার জীবনের সাথে জড়িয়ে নেন। এইটুকু আপনার কাছে ভিক্ষা চাচ্ছি। দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না। দয়া করে। কথাগুলো বলতে বলতে বৃষ্টি তার সমস্ত ভার আরিয়ানের উপর ছেড়ে দেয়। হঠাৎ বৃষ্টির এখন কাণ্ডে আরিয়ান হোঁচকিয়ে যায়। আরিয়ান বৃষ্টির মুখখানা আগলে নিয়ে বৃষ্টিকে ডাকতে থাকে, বৃষ্টি, এই বৃষ্টি, এই চোখ খোল। কি হয়েছে তোর? এই বৃষ্টি। না, আরিয়ানের ডাকে বৃষ্টি চোখ খুললে না। আরিয়ান বৃষ্টির অবস্থা দেখে বুঝতে পারল বৃষ্টি জ্ঞান হারিয়েছে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বৃষ্টিকে কোলে তুলে নিল এবং হাঁটা ধরল তার গাড়ির উদ্দেশ্যে। আরিয়ান বৃষ্টিকে সেই অবস্থায় গাড়িতে ঠিকমতো বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল এবং নিজের ড্রাইভিং সিটে গিয়ে বসে বৃষ্টির মাথাটা নিজের বুকে আলতো করে রেখে এক হাত দিয়ে গাড়ি চালানো শুরু করল। গন্তব্য তার নিজের অ্যাপার্টমেন্ট, বাংলাদেশ। কথার আজ ভার্সিটির প্রথম ক্লাস ছিল। সেই সকাল 8টার দিকে আজ কথাকে নিয়ে বেরিয়েছিল। কথাকে ভার্সিটি পৌঁছে দিয়ে সে অফিসের উদ্দেশ্যে চলে যায় এবং যাওয়ার সময় কথাকে বলে যায় সে কথাকে নিতে আসবে। তাই কথা যেন তার জন্য অপেক্ষা করে। আজের সেই আদেশ অনুযায়ী কথা দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের সামনে। ভার্সিটির প্রথম দিন কথার মোটামুটি ভালো কেটেছে। কথা এক প্রকার সকলের থেকে দূরে দূরে থেকেছে। এই অভ্যাসটা কথার সেই ছোটবেলা থেকেই। কথা কারোর সাথে তেমন মিশে না, কারণ তার অপূর্ণতা। তাই তো কথার কেন বন্ধু বান্ধবও নেই। কিন্তু কথার এতে কোনো সমস্যা হয় না। সে একা চলাচল করতেই এখন বেশ স্বস্তি বোধ করে। প্রায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কথার সামনে একটা গাড়ি এসে থামল। গাড়িটা দেখে কথার চিনতে অসুবিধা হলো না যে এটা আয়াজের গাড়ি। কথা ভেবেছিল আজ গাড়ি থেকে বের হবে, কিন্তু কথার ভাবনা ভুল করে দিয়ে গাড়ি থেকে এরশাদ বেরিয়ে কথার সামনে এসে দাঁড়ালো। ভাবি, ভাই আজ বেশ ব্যস্ত। হুট করে কার্যালয় থেকে তার ডাক পড়ে গিয়েছে, তাই ভাই আপনাকে নিতে আসতে পারেনি। এই জন্য ভাই আমাকে পাঠিয়েছে। কথা এরশাদের কথা শুনে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর উঠে পড়ল গাড়িতে। এই এক সপ্তাহ ধরে আজ ভীষণ ব্যস্ত সময় পার করছে। কথা বুঝতে পারে আজের এই ব্যস্ততা। একদিকে অফিস, আরেকদিকে কার্যালয়ে। একা মানুষ সব দিকে খেয়াল রাখছে, তাই তার ব্যস্ততাও স্বাভাবিক। কিন্তু তবুও মাঝে মাঝে অষ্টাদশী কথার মনে আয়াজকে নিয়ে বেশ অভিমান জমা হয়। কথা সর্বক্ষণ আজের সান্নিধ্যে পাওয়ার জন্য মুখিয়ে থাকে। কথা নিজেকে নিজেই প্রশ্ন করে যে সে এতটা নির্লজ্জ কিভাবে হলো। পরমুহূর্তেই কথা নিজের মনকেই বলে ওঠে, নিজের স্বামীর সান্নিধ্যে পেতে চাওয়ার মধ্যে লজ্জা কিসের? আজ সেই সকালে বাড়ি থেকে বের হয়, ফিরে রাত করে।
এমন না যে সারাদিন কথার খোঁজ নেয় না, নেয়, বলতে গেলে সারাক্ষণ কথাকে ভিডিও কলে রাখে। কিন্তু ওই ভিডিও কল কি মনের তৃষ্ণা মেটাতে সক্ষম? জমিদার বাড়ি, আপা, ভাইয়াকে যে পুলিশে ধরে নিয়ে গেল, এখন কি করব আমরা? কিভাবে ভাইয়াকে জেল থেকে বাহির করব? রাইমা খান এবং আফসানা খান আজ সকালেই জানতে পেরেছেন জামশেদ চৌধুরীকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। আর তখন থেকেই দুই বোনের মনের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। আমি জানি না আফসানা, আমি কিছুই জানি না, কিভাবে ভাইকে জেল থেকে বের করব। উফ, মাথায় কিছুই ঢুকছে না। আপা, আমি বলি কি, আমরা আব্বারও কাছে যাই, হয়তো সে কোনো উপায় বলে দিতে পারবে। রাইমা খান আফসানা খানের কথা শুনে বলে উঠল, হ্যাঁ ঠিক বলেছিস ছোট, এখন আব্বাই আমাদের সাহায্য করতে পারে, কিন্তু আজ না, কাল যাব। আচ্ছা, আমি তাহলে ফোন দিয়ে আব্বাকে সব কিছু আগে থেকে বলে দিই। হ্যাঁ তাই কর। আহিল আহিল নিজের কেবিনে বসে কাজ করছিল, তখনই তার কেবিনে আবরার প্রবেশ করে। জি ভাইয়া বলো, ফ্রি আছিস? বলতে পারো কিছুটা ফ্রি আছি। কেন ভাইয়া, কোনো দরকার? দরকার তো অবশ্যই, আসলে তোর সাহায্যের প্রয়োজন। উদ্ধৃতি চিহ্ন। আহিল আবরারের কথা শুনে কিছুটা অবাক হয় এবং অবাক হয়ে বলে উঠে, সাহায্য? তাও আমার কাছে? কি বলছো কি ভাইয়া? না মানে ঘটনাটা একটু খুলে বলো, আমি কিছুই বুঝতে পারছি না। সব বলবো তোকে, কিন্তু এখানে না, চল আমার সাথে। আরও একজন আছে আমাদের সাথে, তাকে নিয়ে একসাথে পরামর্শ করতে হবে। আরও একজন? এই আরও একজনটাকে আবার? আহিলের এত প্রশ্ন শুনে আবরার খানিকটা বিরক্ত হয়ে বলে উঠল, উফ, তুই বড্ড প্রশ্ন করিস রে। এত প্রশ্ন না করে চল আমার সাথে, আমার সাথে গেলেই সব বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে চলো। এই বলে আহিল এবং আবরার অফিস থেকে বের হয়ে গেল।